যার সঙ্গে আমি কাজ করেছি, যাকে আমি একজন অসাধারণ মন্ত্রী হিসাবে দেখেছি এবং যিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে তিনি চলে গেছেন, তিনি নেই, এখন তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী। আমি এই জন্য তার নাম স্মরণ করতে চাই যে তার সঙ্গে থেকে আমি কিন্তু অনেক কাজ শিখেছি এবং একজন অত্যন্ত উঁচু দরের মানুষ ছিলেন। এই কথা না বললে আমার মনে হয় আমার অন্যায় করা হবে। আমি একজন মেঠো রাজনীতিবিদ, আমার বক্তব্য এখন ঠিক ওই রকমই একটা অবস্থায় দাঁড়াবে। তারপরেও নিয়ম, আমার নেতা নির্দেশ যে বলে ফেলেন আপনি, আমি সেই কারণে আপনার কিছু কথা বলতে চাই, যা একটু ভিন্নভাবে বলবো। আমি আজকে এই বাজেট সেশনে বক্তব্য রাখতে গিয়ে আমি কতগুলো নাম মনে করতে চাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। তাদের মধ্যে প্রথম হচ্ছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি সে নাম মনে করতে চাই আমাদের মহান নেত্রী, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি এভাবেই লড়াই করে গেছেন। আমাদের সেই মহান নেত্রী, মহীয়সী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি স্মরণ করতে চাই আমাদের এই হাউসে যিনি এই বাজেট পেশ করেছেন বহুবার, আমাদের সফল অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান। আমি স্মরণ করতে চাই আজকে এই হাউসে ঠিক সালাউদ্দিন সাহেব যেভাবে সকলকে মাতিয়ে বক্তৃতা করতেন, সেই সময়ে যারা বক্তব্য রাখতেন সেই সময়ে তাদের মধ্যে একজন হচ্ছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মশিউর রহমান জাদু মিয়া, শাহ আজিজ, যার কথা ওনারা বলছিলেন এতক্ষণে, তিনি ছিলেন একটা অসাধারণ পার্লামেন্টারিয়ান। শাহ আজিজ, মির্জা গোলাম হাফিজ যিনি স্পিকার ছিলেন এবং আমাদের পরবর্তীকালে যিনি এই হাউসে অন্য দলে ছিলেন, পরবর্তীকালে আমাদের আন্দোলনের সাথে যোগ দিয়েছিলেন কাজী জাফর আহমেদ, এবং আরেকজনের নাম না বললে অন্যায় করা হবে, যিনি আমাদের এখানে সবসময় আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের বিএনপির যিনি আমাদের সবচেয়ে দুঃসময়ে বিএনপি হাল ধরেছিলেন, আমাদের খন্দকার দেলোয়ার হোসেন। আমি সেই সঙ্গে অবশ্যই স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা জনাব তরিকুল ইসলাম সাহেবকে, যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই বিএনপি রাজনীতির জন্য কাজ করে গেছেন। সম্মানিত মাননীয় স্পিকার, আমি আরেকজনের নাম স্মরণ করতে চাই, যার সঙ্গে আমি কাজ করেছি, যাকে আমি একজন অসাধারণ মন্ত্রী হিসাবে দেখেছি এবং যিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে তিনি চলে গেছেন, তিনি নেই, এখন তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী। আমি এই জন্য তার নাম স্মরণ করতে চাই যে তার সঙ্গে থেকে আমি কিন্তু অনেক কাজ শিখেছি এবং একজন অত্যন্ত উঁচু দরের মানুষ ছিলেন। এই কথা না বললে আমার মনে হয় আমার অন্যায় করা হবে। আমি কারাগারে ছিলাম অনেক দিন, মাননীয় স্পিকার, এবং ওই সময় আমি অনেক জামাত ইসলামের অনেক উচ্চ পর্যায়ের নেতাদের সংস্পর্শে এসেছি, একসাথে থেকেছি। আমাদের মীর কাসেম সাহেব, কামরুজ্জামান সাহেব, কাদের মোল্লা সাহেব এবং আজহার ভাই উঠে গেছেন, আজহার ভাই আমাদের সঙ্গে অনেকদিন ছিলেন। আমাদের ব্রিগেডিয়ার হান্নান শাহ, তার নামও আমি মনে করতে চাই, কারণ তিনি লড়াই করেছেন। ডক্টর আর এ গনি, তিনি আমাদের সঙ্গে দীর্ঘকাল জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আব্দুল সালাম তালুকদার সাহেব, এই নামগুলো আমি মনে করতে চাই বারবার করে, এই জন্যেই। এছাড়া অনেকে আছেন মাননীয় স্পিকার, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন। আমাদের দেশে বারবার এই দেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কখনো ভাষার জন্য সংগ্রাম করেছে এবং কখনো স্বাধীনতার জন্য সংগ্রাম করে লড়াই করে জীবন বাজি রেখে লড়াই করেছে। মাননীয় স্পিকার,
আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে জাতি বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এই 50 বছর পরেও ঠিক যে জায়গায় আমাদের যাওয়া উচিত ছিল সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি মাননীয় স্পিকার। এটা আমাদের দুর্ভাগ্য। এটাই আমার কাছে মনে হয় যে আমাদের কোথাও একটা সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের নেতৃত্বকে সেই জায়গায় পৌঁছাতে দেয় না, যে কারণে হয়তোবা আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। মাননীয় স্পিকার, বিগত 15 বছর আমরা একটা ভয়াবহ ফ্যাসিজমের অধীনে ছিলাম। গোটা জাতি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, খুন হয়েছে এবং তাদের সমস্ত স্বপ্নগুলো বিনষ্ট হয়ে গেছে। এই ভয়াবহতার মধ্যে আমাদের অর্থনীতি যখন প্রায় খাদে পড়ে গিয়েছিল এবং আমাদের সেই জুলাইয়ের অভ্যুত্থানের পরে যখন নতুন করে আমরা বাঁচার জন্য স্বপ্ন দেখছি, তখন আমাদের নেতা সেই দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমরা যখন একটা নির্বাচনের পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে সরকার গঠন করতে সক্ষম হয়েছি, সেই সরকার সত্যিকার কথা বলতে কি একদম খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করেছে। আজকের এই বাজেট আমাদের আমার পাশেই বসা আমাদের আমির খুশরো মোহাম্মদ চৌধুরী সাহেব, সেই সাহসী মানুষ যিনি খাদে পড়ে গিয়ে উপরে ওঠার চেষ্টা করেন, সেই চেষ্টাটা তিনি করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। আমি বাজেট সম্পর্কে দীর্ঘ আলোচনা করব না। আমি শুধু আপনাদেরকে, অনেকেই বলেছেন যে এই বাজেটের কোনো নীতি নেই, সেইভাবে বলা হয়নি, পথরেখা নেই বলা হয়নি। কিন্তু এই বাজেটে যদি আপনারা দেখেন যে বাজেটের উপরে ছোট্ট একটা বইও বের করেছেন, এখানে বলা আছে যে 3টি প্রধান আর, যে আর্টটার উপর ভিত্তি করে, এক মিনিট, রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রেস্টোরেশন, রিকনস্ট্রাকশন, অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে অর্থনীতির অবনতির ধারাকে রোধ করবে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে পুনঃপ্রতিষ্ঠা করবে, আগামী 3 বছরের মধ্যে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ ও বেসরকারি খাত উন্নয়ন, আর্থিক খাত পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ, মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করবে। আগামী 5 বছরের মধ্যে অর্থনীতির কাঠামোগত রূপান্তর, উদ্ভাব নির্ভর প্রবৃত্তিতে উত্তরণ, বাণিজ্য বহুমুখীকরণ ও অন্তর্বর্তীমূলক ও টেকসই প্রবৃদ্ধি। মাননীয় স্পিকার, এই বাজেটে যে প্রশ্নগুলো এসছে, সমালোচনাগুলো এসছে, যে আপনার একটা আপনার জনতুষ্টিমূলক একটা বাজেট, একটা আপনার একটা এমন একটা বাজেট যা অর্জন করা সম্ভব নয়, এমন একটা বাজেট যেখানে আপনার এটা একটা উচ্চ অভিলাষী বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপি হচ্ছে সেই দল, যে দল সব সময়ই একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। 1975 সালে যখন রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে এবং যখন বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলা হচ্ছিল, সেই সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু একে টেনে উপরে তুলেছেন এবং নতুন করে বাংলাদেশকে একটা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। বিএনপি হচ্ছে সেই দল যে দলটি 1990 সালে একটা ভয়াবহ স্বৈরাচারী শাসনের পরে, মিলিটারি শাসনের পরে দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্বে আবার উঠে এসেছে সামনের দিকে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছে। যে কারণে যখন বিএনপি সরকার পদত্যাগ করে, আবার নির্বাচন দিয়ে ক্ষমতা দিয়ে দেয়, সেই সময়ও কিন্তু এই বিএনপির যে আপনার প্রবৃদ্ধির হার, সেই প্রবৃদ্ধির হার কিন্তু অনেক বেশি ছিল এবং তখন বলা হয়েছিল গোল্ডম্যান স্যাক্সের থেকে, যেটা একটা ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছিল বন্ধুগণ। মিস্টার স্পিকার, মাননীয় স্পিকার, আমার যে কথাটা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় লড়াই করতে জানে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য অর্জন করে। এই প্রমাণ আমরা বারবার এই বিএনপির সাথে দেখেছি। আজকে
আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য আরও বিশেষ করে যে তিনি এমন সময় যে দায়িত্বটা নিয়েছেন, এবং আমি তাকে একবার বলেছিলাম যে আপনি ফরেন মিনিস্ট্রি নেন, তিনি বলেন না আমি অর্থ মন্ত্রণালয়ে থাকবো। হি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি আমরা সবাই এই বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন, তিনি উতরে যাবেন এবং বাংলাদেশকে তিনি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবেন। আমি এই বিষয়ে খুব বেশি বলবো না, আমি শুধু একটা বিষয় বলতে চাই, যেটা না বললে আমার নিজের কাছে আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। আমাদের বন্ধুরা যারা ওই পরে বসে আছেন তারা অনেকভাবে আমাদেরকে বিভিন্নভাবে বলা যেতে পারে যে একটা ইগনোর করার চেষ্টা করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন, যেটা আমি মনে করি যে এই সময় সেটা সঠিক নয়। কারণ আপনাদের নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার। এই জন্য তাকানো দরকার যে আমি বারবার যে কথাটা বলি যে ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন ৭১ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবেচিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না, কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন এবং ৭১ সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না। এইটা পরিষ্কার না বলেননি, আমি আজ পর্যন্ত শুনিনি, এটা কেউ শোনেনি। মাননীয় স্পিকার, এই কথাটা আমরা এই জন্য বলছি যে আজকে যদি আপনারা এটা স্বীকার করে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। আমি আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রদের এবং ইয়াং ম্যানদের যে দল এনসিপি, এবং আমি অত্যন্ত আনন্দিত যে তারা তাদের যে পারফরমেন্স তারা খুব ভালো করছে। কিন্তু একটা ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত যে তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। আমি আশা করব যে তারা তাদের যে রাজনীতি থেকে আরও পরিষ্কার করবে, সে পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। এই কথাটা এই জন্য বলছি যে আমাদের এই নবীন রাজনীতিবিদদের তাদের অনেক ভবিষ্যৎ আছে, তারা ভবিষ্যতে আরও ভালো করবে। আমরা চাই যে তারা ভালো করুক, কিন্তু এমন কোনো স্টিগমা নিয়ে তারা যেন পদে না থাকে যে যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নটাই যারা অস্বীকার করতে পারে। আমি বক্তব্য বাড়াবো না, আমি শেষ করবো এই বলে, যেহেতু বক্তব্য যা বলার সালাউদ্দিন সাহেব পুরোপুরি বলেই দিয়েছেন, আমাদের অন্যান্যরা বলেছেন, আমার আর সেই বিষয়ে মনে করি আমাদের যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। শুধু একটি কথা বলতে চাই যে আমরা আজকে যার নেতৃত্বে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করছি, মাননীয় স্পিকার, তিনি একজন পরীক্ষিত মানুষ, সংগ্রামী মানুষ, লড়াই করা মানুষ, এবং তিনি এই মাত্র 4 মাসের মধ্যেই গোটা জাতির সামনে এমন একটা উদাহরণ তুলে ধরেছেন যে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র তারই আছে। আজকে মালয়েশিয়া এবং চীন সফর করে এসে যে আশা মানুষের মধ্যে জেগে উঠেছে যে আমরা আমাদের নেতা যিনি আজকে বহির্বিশ্বেও তিনি তার যে যোগ্যতা, সেই যোগ্যতার ছাপ তিনি রাখছেন, বাংলাদেশকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আজকে যে দারিদ্র্যের মধ্যে আমরা আছি, আজকে যে একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, সেই অনিশ্চয়তা থেকে, সেই দারিদ্র্য থেকে, সেই খাত থেকে আমাদের নেতা আমাদেরকে টেনে উপরে তুলবেন, এই বিশ্বাস আমাদের আছে। তিনি যখন চায়না গিয়েছিলেন, চায়না থেকে ফিরে আসলেন, তা আমি এর আগের আমার যে আপনাদের প্রথম যে সভা আপনার অধিবেশনের প্রথমে ভাষণের উপরে, রাষ্ট্রপতি ভাষণের উপরে যে বক্তব্য রেখেছিলাম, সেখানে আমি একটা ঘটনা বলেছিলাম। আমি ছবি দেখতে গিয়ে দেখলাম যে সেই গ্রেট হলেই আমাদের নেতাকে ওখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং সেই স্যালুট দেওয়া হচ্ছে। আমার মনে পড়লো সেই কথা 2002 সালে আমি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছিলাম। আমরা অনেকেই ছিলাম সেখানে, আমাদের আজকের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের পাশেই ছিলেন। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আমাদের দেশনেত্রী পরিচয় করিয়ে দিলেন তার যে মাই সান, তখন উনি হাত শক্ত করে ধরলেন চীনের প্রধানমন্ত্রীর, ধরে করে বলেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা, সার্বভৌমত্বের পতাকা নিয়ে
তিনি চীন গিয়েছিলেন। সেই চীনের প্রধানমন্ত্রী আবার তাকে সেই কথাই বলেছেন, তিনি সেই পতাকা নিয়ে ফিরে এসেছেন এবং আমার বিশ্বাস এই পতাকা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং বিজয় অনিবার্য এবং আমরা জয়লাভ করব। অর্থনৈতিক উন্নতি আমাদের হবেই এবং এই বাজেটের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার।